শহীদ মিনারে চলছে মার্চ ফর ইউনিটি সমাবেশ। বিপ্লব নস্যাতে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান। একদিনের ব্যবধানে কক্সবাজারে আরও ৯ জনকে অপহরণ, উদ্ধার হয়নি আগের ১৭ জন। হবিগঞ্জে বাহুবলে একটি কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণ, প্রকৌশলী সহ ৪ জন নিহত। মিয়ানমার সীমান্ত নিয়ন্ত্রণে ভারতীয় অংশে শক্ত অবস্থানে বিজিবি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় এই কর্মসূচি শুরু হয়। জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী এই সংগঠনটির সারা দেশের নেতাকর্মীরা এতে অংশ নেয়। তারা জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরকার কর্তৃক নানা নির্যাতনের চিত্র তুলে ধরেন, বলেন নতুন করে যাতে ফ্যাসিবাদের জন্ম নিতে না পারে সেজন্য ছাত্র জনতা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে। তারা অভিযোগ করেন এখনও জুলাই আগস্ট বিপ্লবকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে। পরে সোমবার রাতেই জরুরি মিটিংয়ে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেন। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাগর, মার্চ ফর ইউনিটি কর্মসূচির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? এই বিপ্লবে কথা বলেছেন, একই সাথে যারা আহত হয়েছেন তারা কথা বলেছেন এবং কিছুক্ষণ পূর্বেই বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাজু তালব তিনি কথা বলেছেন। তিনি মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সমালোচনা করেছেন যে এই ৫ মাস হয়ে গেল এরপরে কেন। সমন্বয়ক সার্জি সালম তিনি কথা বলেছেন। তিনি মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সমালোচনা করেছেন যে এই ৫ মাস হয়ে গেল এরপরও কেন, এই এত লম্বা একটা সময়ের পরও কেন হচ্ছে সেই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি রাষ্ট্রীয়ভাবে। তো সেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়ার ফলে আসলে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে এবং এই বিপ্লব নস্যাৎ হয়ে যাচ্ছে বা ষড়যন্ত্র তৈরি হয়েছে, এরকম কিছু অভিযোগও তিনি করেছেন। একই সাথে তিনি বলেছেন যে যদিও বা একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আগের সরকার বিদায় নিয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে, তারপরও বিগত সরকারের সময়কার বেশ কিছু সুবিধাভোগী ব্যক্তি যারা দায়িত্বে ছিলেন তারা এখনো পর্যন্ত এই সরকারে রয়ে গিয়েছেন, যার ফলে আসলে বিপ্লবের যে প্রকৃত উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো সফল হচ্ছে না এবং বিভিন্ন ধরনের আসলে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তগুলো রাষ্ট্রীয় পক্ষ থেকে আসছে। তিনি বলেছেন যে সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা, একই সাথে হতে সচিবালয়ের যেই আমলাদের যেই বিদ্রোহ, সেগুলো আসলে মূলত আগের সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের দ্বারাই আসলে পরিচালিত হচ্ছে। একই সাথে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যেখানে আসলে নতুন করে আসলে সংস্কার হওয়ার কথা ছিল সেখানে সংস্কার হচ্ছে না, তার পিছনে মূল কারণ হচ্ছে যে এখনো আসলে সুবিধাভোগী বা ফ্যাসিবাদী শক্তির দোসররা তারা এখনো সেই সকল জায়গায় অবস্থান নিয়েছে। তো এই সকল অভিযোগ তার ছিল। একই সাথে তিনি দাবি করেছেন যে অতি শীঘ্রই এবং অতি দ্রুতই যাতে করে হচ্ছে এই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি সেটি যেন দেওয়া হয়। একই সাথে যে সংবিধানকে নিয়ে এত সমালোচনা, সংবিধানকে আসলে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি সংবিধান তৈরির দাবি তারা জানিয়েছেন। এর পাশাপাশি সারা দেশ থেকে আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মীরা এসেছেন, বিভিন্ন বয়সী মানুষ এসেছেন। তাদের দাবি একটাই, যাতে করে নতুন বছরে নতুন একটি বাংলাদেশ তারা দেখতে পারেন। তো জসিন্তা, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল মার্চ ফর ইউনিটির সর্বশেষ খবর। জানছিলেন শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটির খবর।
এদিকে ঢাকায় আসার পথে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলা করেছে সন্ত্রাসীরা। এতে আহত হয় অন্তত ২৫ জন। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী প্রায় ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছলে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা জানান, আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসীরা আরও ৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে। এ নিয়ে ২৪ ঘন্টার ব্যবধানে ২৭ জন অপহৃত হলেন। স্থানীয়রা জানায়, সকালে হোয়াইকং থেকে আসা শামলাপুরগামী দুটি সিএনজি অটোরিকশা হোয়াইকং শামলাপুর সড়কে পৌঁছলে ঢালা থেকে ডাকাত দলের সদস্যরা দুটি সিএনজির চালক সহ ৮ জনকে অপহরণ করে। তবে অপহৃতদের নাম ঠিকানা জানা যায়নি। এছাড়া সোমবার রাতে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে অপহরণ করা হয় আরও একজনকে। এর আগে সোমবার সকালে হিলা ইউনিয়নের জাদিবুড়া পাহাড়ে বন বিভাগের জমিতে গাছের চারা রোপণ করতে গিয়ে বনকর্মী সহ ১৭ জন অপহরণের কথা বলা হলেও ১৮ জন অপহৃত হয়েছেন বলে জানিয়েছেন বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ। এই ১৮ জনকে ছেড়ে দিতে পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। জনগর আজি না গড়ি ফেলাই প্রতি মানুষের শরীর বিলিয়ে নজানে জল হাইট গিয়ে দিতে নজানি তারা জল হাইট যাদের তো দূর দূরে নিকা লাগিয়ে দিব। ১৭ জন বন বিভাগের যারা কাজ করছিল বন শ্রমিক তাদেরকে অপহরণ হয়েছে বলে শুনেছি। এখন সেখানে উদ্ধার অভিযানে এপিবিএন, পুলিশ, আমাদের রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ সহ ওইখানে এখন অভিযান চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমার সীমান্ত বিজিবির পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আর ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে উপদেষ্টা এসব কথা বলেন। সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের ১ ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। নাহিদ প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকরা। এবারে ৪৬ জন নারী সহ ৬৯৫ জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেন। নারীরা সব জায়গায় কাজ করতেছে, সেই হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসেবে পুরুষ সৈনিকের পাশাপাশি আমরা নারী সৈনিক হিসেবে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার। ট্রেনিংটা আমার জন্য খুবই ভালো ছিল, আর বিশেষ করে আমি আজকে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে শ্রেষ্ঠ রিক্রুট হওয়াতে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। পরে সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরও বিস্তৃত হবে। তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে তখন তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরে নির্ভর করবে এই বাহিনীর ভাবমূর্তি ও গৌরব। সীমান্তবর্তী প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বিজিবির। এ সময় ভারত সীমান্ত নিয়ে উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি। আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা জায়গা আমাদের করতে নাফ নদীতে আমাদের দরকার পড়ে। এখন যেহেতু ওরা আমাদের বিজিবি বা কোস্টগার্ড, তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না, কিন্তু অনেক সময় বড় বড় আমাদের যে জাহাজগুলি আছে যারা নিয়ে যেতে চায়, এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয়। তো এর সাথে আমাদের নেগোসিয়েশন চলছে। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতি উত্তর দিচ্ছি। কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো সদ্য প্রশিক্ষণ নিয়ে বের হওয়া ৬৯৫ তরুণ বিজিবি সদস্যদের। শৃঙ্খলা, মনোবল, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে বিজিবি সীমান্ত রক্ষা করবে, এমন প্রত্যাশা সবার।
নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। 15 বছরে যারা জুলুম নির্যাতন করেছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন। দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসা নেতাকর্মীরা তাদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। গুম হওয়া 500 নেতাকর্মীর 6 জন এখনও ফিরে আসেনি বলে জানান বক্তারা। বলেন, বিগত সময় সর্বোচ্চ নির্যাতনের শিকার হবার পরও একটুও দমে যায়নি ছাত্র শিবির। এমন দাবি করে নেতারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল করতে অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচারের হাতে সব হত্যাকাণ্ডের বিচার দেখতে চায় দেশের মানুষ। 15.5 বছর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, নির্মূল করার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছিল, সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। একদিকে শীতের আমেজ, অন্যদিকে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন পর্যটকদের পদভারে মুখরিত। পটুয়াখালী কুয়াকাটা সৈকতেও পর্যটকদের ভিড় বেড়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি, ইনানি, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ করে পর্যটকরা পার করছেন অবারিত সময়। আগত পর্যটকদের বাড়তি আনন্দ দিতে হোটেল মোটেল জোন সেজেছে বর্ণিল সাজে, রয়েছে নানা আয়োজন। প্রশাসনের অনুমতি না মেলায় সৈকতে থাকছে না উন্মুক্ত কোনো আয়োজন। ট্যুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা। অন্যদিকে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় আর নতুন সূর্যোদয়কে স্বাগত জানাতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আগমন ঘটেছে হাজারো পর্যটকের। এবারে 31st নাইট কক্সেই থাকবো, এখানে উদযাপন করার ইচ্ছা আছে। নতুন বছরে সবার জন্য শুভকামনা থাকবে, ভালো কিছু হবে আশা করি। 31st নাইট উপলক্ষে কুয়াকাটা এসেছি, আর কুয়াকাটার মনোরম পরিবেশে আমার খুবই ভালো লাগছে। এখানকার সূর্যোদয়, তারপর লাল কাঁকড়ার চর, বীচ সবকিছুই আমাদের কাছে ভালো লাগছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ চলছে। এখন ভোটার তালিকা হালনাগাদ, তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দেয়া, তরুণদের ভোটার তালিকা যুক্ত হতে উৎসাহিত করছে নির্বাচন কমিশন। আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। কিশোরগঞ্জ জেলা শহরে যানজট কমানো এবং হাসপাতাল ও হাওর অঞ্চলে নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্য নিয়ে 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ সহ সদর উপজেলায় দুপ্রান্তের সড়কের উন্নয়নমূলক কাজ শুরু হয়। কিন্তু মূল কাজ শুরুর আগেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে পুরো উন্নয়ন কাজ। এতে করে বিপুল অঙ্কের অর্থ গচ্চার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি প্রতিদিনই বেড়ে চলা যানজটে নাকাল হয়ে পড়ছে কিশোরগঞ্জ শহরের মানুষ। কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। হাওর অঞ্চলে বিভিন্ন উপজেলার গন্তব্য যাতায়াতের জন্য কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে রাস্তা অতিক্রমের বিকল্প নেই। এর ফলে অতিরিক্ত যানবাহনে বিপর্যস্ত জেলা শহরের সড়কগুলোতে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। পর্যটন মৌসুমে বাড়তি যানবাহনের চাপে সামগ্রিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। 2019 সালের অক্টোবর মাসে প্রায় 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জে 8 কিলোমিটার বাইপাস সড়ক
নির্মাণসহ দুই প্রান্তের সড়কের উন্নয়নমূলক কাজ শুরু হয়। কিন্তু বাইপাস সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের কাজ করতেই চলতি বছরের 30 জুন প্রকল্পের সময় পার হয়ে গেছে। বর্তমানে বাইপাস সড়কের কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং রোগী চলাচল খুবই কষ্টদায়ক। হেঁটেও চলাচল করা যায় না। এই বাইপাসটা যত তাড়াতাড়ি এর কাজ সম্পন্ন হবে তত তাড়াতাড়ি আমাদের কিশোরগঞ্জের যানজট মুক্ত হবে। এই রাস্তাটাতে গাড়ি ঘোড়া চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারলে আমাদের অনেক উপকার হইতো। রাস্তাটাতে কেন হচ্ছে না এই জিনিস আসলে আমরা বুঝতে পারছি না। খুবই কষ্ট আমাদের এই রাস্তায় আসা যাওয়া করা। কিশোরগঞ্জে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে বাইপাস প্রকল্পের গুরুত্ব অনেক বলছে সচেতন মহল। অবিলম্বে প্রকল্পটি গ্রহণ করে প্রকল্পটি কাজ শেষ করার জন্য এবং এই প্রকল্পের বাস্তবায়নে যা যা প্রয়োজন তা যেন সরকার করে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নির্মাণ কাজ বন্ধের কথা স্বীকার করে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বৃদ্ধির জন্য ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বর্ধিত মেয়াদের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা 2 বছর ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছি, যা এখন বর্তমানে পরিকল্পনা কমিশনে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার অনুমোদনের জন্য অপেক্ষমান। প্রকল্পের মেয়াদ বর্ধিত হলে আমরা আশা করছি অবশিষ্ট সময়ের মধ্যে যে প্রকল্পের যে অবশিষ্ট যে কাজ বাকি রয়েছে তা সমুদয় শেষ করতে পারব। এনটিভি নিউজ ডেস্ক। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, এদেশ কোনো দলকে ইজারা দেয়া হয়নি, 5 বছর পর পর ভোট হবে। ছলে বলে কৌশলে ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে গণতান্ত্রিক সংস্কৃতিকে গলা টিপে হত্যা করা কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা যেন লুটপাট করে সব শেষ করে দিতে না পারে, এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। সকালে ঝালকাঠির নেসারাবাদ কামিল মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন। এছাড়া জাকাত বোর্ড গঠন করা হয়েছে। এবছর 12 কোটি টাকা এবং আগামী বছর 25 কোটি টাকা গরিব মানুষের মাঝে বন্টন করা হবে বলে জানান তিনি। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, গত 17 বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির বহু নেতাকর্মী খুন গুম হয়েছেন। সেই আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকারের আবির্ভাব। তাই বর্তমান সরকারের উচিত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা মাঠে জনসমাবেশে তিনি এসব কথা বলেন। রাজীব আহসান আরও বলেন, দ্রুত সুষ্ঠু নির্বাচন না দিলে বর্তমান সরকার জনগণের আস্থার জায়গায় কুঠারাঘাত করবে। মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেনের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড কোম্পানির পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রি করার কথা ছিল। তা কিনতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির খন্দকারের মধ্যে বাদানুবাদ ও পরে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘরে ভাঙচুর এবং আগুন দেয়া হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। আপনারা দেখছেন এটিভি দেশের খবর। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ভৈরবের প্রতিবেশী ওয়ার্ড্রবে পাওয়া গেল নিখোঁজ 3 বছরের। সিলেট জকিগঞ্জ বিয়ানীবাজার এবং সিলেট বারুইগ্রাম সড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। গতকাল থেকে শুরু হওয়া কর্মবিরতি অব্যাহত আছে মঙ্গলবারও। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কে চলাচলকারীদের। রোববার জকিগঞ্জের কামালগঞ্জে বাস চাপায় আবির নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ এলাকাবাসী। এর প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংগঠনের নেতাকর্মীরা জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই রুটে কর্মবিরতি চলবে। শেষ করছি আর্ট ক্যাম্পের খবর দিয়ে। হাওর পাড়ে প্রকৃতি ও প্রাকৃতজন, এই স্লোগানকে সামনে রেখে হাওর এলাকার গাছ, মাছ, পাখি রক্ষায় সচেতনতা বাড়াতে সুনামগঞ্জে প্রত্যন্ত হাওর এলাকা 2 দিন ব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে।
দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ধর্মপাশা উপজেলার দিগজান হিজল করজ বাগানে এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। পরে আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করা 10 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাওড়ে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রাঙ্কন করেন। পরে হিজল করজ বাগানে নতুন করে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। শহীদ মিনারে চলছে মার্চ ফর ইউনিটি সমাবেশ, বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান। একদিনে ব্যবধানে কক্সবাজারে আরও 9 জনকে অপহরণ, উদ্ধার হয়নি আগের 17 জন। হবিগঞ্জে বাহুবলে একটি কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণ, প্রকৌশলী সহ 4 জন নিহত। মিয়ানমার সীমান্ত নিয়ন্ত্রণে ভারতীয় অংশের শক্ত অবস্থানে বিজিবি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টে ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।